আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি ভালো লাগলে আশা করি আপনি নিজে পড়ে শোনাবেন। আমি আগেই বলে রাখি রাসেল ভাইয়া, ঘটনাটি সম্পূর্ণ একটি মহিলার লাশের সাথে ঘটেছে। এই ঘটনাটি শুনেছি আমার এক বন্ধুর কাছে। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। চাঁদপুর জেলার হামরাচর থানার চর ভৈরবী নামের গ্রামের উত্তর দিকে ছিল মহিলার বাসা, আর আমার বাসা ছিল মহিলার বাসার পাশেই। তাই হঠাৎ করে যখন মহিলার মৃত্যুর খবর শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে এই মহিলার বাসার দিকে চলে গেলাম মহিলাকে দেখার জন্য। তার বাসায় গিয়ে দেখি তার পরিবারের সব মানুষ কান্না করছে, আর কিছু মানুষ লাশের গোসলের জন্য সব দরকারি জিনিসগুলো জোগাড় করছে। এবং কিছুক্ষণ পর যখন গোসল শেষ হলো, মহিলার কাফনের কাপড় চাইল লাশকে পরানোর জন্য। কাপড় দেওয়ার পর একজন মহিলা ভেতর থেকে এসে বলল, কি কাপড় আনছেন লাশের জন্য? কাপড় তো কম পড়ে যাচ্ছে। তখন ওই মহিলার বড় ছেলে বলল, আপনারা যে মাপ বলেছেন আমি তো সেই মাপে কাপড় এনেছি, হয়তোবা দোকানদার কম দিয়েছে। তাই মৃত মহিলার বড় ছেলে আর কথা না বাড়িয়ে সাথে সাথে বাজারে চলে গেল এবং আরেকটি কাফনের কাপড় এনে দিল। কিছুক্ষণ পর লাশের কাছ থেকে মহিলাটি এসে জানায়, কাপড় কম পড়েছে। এবার কিছুটা রাগ নিয়েই মৃত মহিলাটি ছেলেটি দোকানে যায়। এবার দোকানে গিয়ে দোকানদারকে কিছুটা রাগ দেখিয়ে বলে, কি কাপড় দিলেন, বারবার কম পড়ছে। তারপর দোকানদার বলল, এবার তো আপনাকে আমি সঠিক মাপ অনুযায়ী কাপড় দিয়েছি, ঠিক আছে, এবার না হয় আপনি 1 গজ কাপড় বেশি নিয়ে যান। তারপর কাপড় নিয়ে বাসায় এসে যখন মহিলাকে আবার কাপড়টা দিল, তার কিছুক্ষণ পর আবার একই কথা বলল সেই মহিলা, কাপড় কম পড়েছে। এবার তো একটু চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে তাদের এলাকার একজন ইমাম সাহেবকে ডাকা হলো, কিন্তু উনিও কোনো সমাধান দিতে পারলেন না। শেষে একজন ভিড় থেকে বেরিয়ে এসে আর একজন ইমামের কথা বলল। উনি আসার পর ওনাকে সব ঘটনা খুলে বললেন। তখন হুজুর কিছু দোয়া দুরূদ পড়ল, আর তারপরেই মহিলাকে বললেন, আল্লাহর নাম নিয়ে এবার আপনি লাশকে কাপড় পরান। তারপর আশ্চর্যের বিষয়, এবার লাশের গায়ে কাফনের কাপড়টি ঠিকই লেগে গেল। তারপরে তার পরিবারের সবাইকে লাশ তাড়াতাড়ি দাফন করে দেওয়ার কথা বলা হলো এবং তারা দাফন করে দেয়। আমি ভেবেছি এই ঘটনাটি হয়তো এখানেই শেষ, কিন্তু সেই দিন মধ্যরাতে আমাদের ঘরের পাশ থেকে একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম। তাই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেই বাসা থেকে চিৎকার আসছে সেই বাসার কাছে এসে দেখি সকালে যে মহিলাটি লাশের গোসল করিয়েছিল, তার কাপড় কম পড়েছে বলে বারবার রাগ দেখাচ্ছিল, ওই মহিলাটি অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। একটু পর যখন পানি দেওয়াতে মহিলাটির হুঁশ ফিরে এলো, তখন মহিলাটি যা বলল তা সত্যি অবিশ্বাস্য একটি ঘটনা। কারণ মহিলাটি বলল, সকালে যে মহিলাটি মারা গেছে সেই মহিলাটি নাকি তার নাম ধরে জানালা দিয়ে তাকে ডেকেছে, ভয়ঙ্করভাবে জোরে জোরে হেসেছে। এই ঘটনা দেখে মহিলাটির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, এই ঘটনার কিছুদিন পর ওই মহিলাটিও মারা যায়। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি খুবই চমৎকার এবং ঘটনাটি আপনি লিখেছেনও খুব চমৎকার ভাবেই। আমরা যখন লিখি, আমরা কি মোবাইল লিখি বলে এরকম হয় কিনা আমি ঠিক জানি না, আমাদের দাড়ি, কমা, সেমিকলন এই সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যাওয়ার কারণেই পড়ার সময় বেশ ঝামেলা হয়। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনারা যারা আমাদেরকে লিখতে চান তারা লিখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা আরো একটা ঘটনা নিয়ে ফিরে আসলাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের আনন্দ দেবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ নাবিল হুসাইন। আমি চাইছি রাসেল ভাই আমার ঘটনাটি পড়ে শোনান। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব তা আমাদের বাড়ির সাথে ঘটে যাওয়া আলোচিত ঘটনা, যা আমাদের এলাকার সবাই জানে। ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের আমার দাদার মুখে শোনা একটা ঘটনা। তখন আমার দাদা, তার ভাইরা এবং তার ভাতিজারা একসাথে একটা বাড়িতে বসবাস করতেন। সবারই পাশাপাশি ঘর ছিল। ঘটনাটি ঘটে আমার দাদির মৃত্যুর পর থেকে। উনি মারা যাবার পরেই হঠাৎ আমাদের বাড়িতে নেমে আসে এক। সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আমি
তানভীর তুষার। আমার বাসা গাইবান্ধা জেলায়। বর্তমানে আমি ভূত.কমের একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। আজ যার ঘটনা শেয়ার করব তার নাম মমিন, কিন্তু জায়গার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি। ওনার বয়স এখন 60 ঊর্ধ্ব। ঘটনাটা গাইবান্ধা জেলার কোনো এক শ্মশানের। ঘটনাটা যখন ঘটে তখন তিনি 20 বছরের যুবক। অদম্য উচ্ছ্বাস নিয়ে তিনি সহ আরো 2 বন্ধু পুরো এলাকা চষে বেড়ান। ঘটনা ঘটে এমনই এক জুলাই মাসে। চারিদিকে ফাঁকা ফসলি জমি, ছোট্ট একটা নদী বুক চিরে বয়ে চলেছে। সেই নদীর ছোট একটা নালার পাশেই বিশাল এক বটগাছ, যার নিচে দিনেও অন্ধকারাচ্ছন্ন। নালার ওপরে ছোট একটা ব্রিজ, তার পাশেই সেই বটগাছ, আর গাছের পাশেই শ্মশান। গাছের নিচে হিন্দু ধর্মের কিছু মূর্তি রাখা, সেগুলো বাঁশের বেড়া দেওয়া। তবে কিছু মূর্তি দেখে মনে হয় অনেক বছরের পুরনো এবং কিছু অংশ ভেঙেও গেছে। আর গাছের চারপাশের মাটিতে সিঁদুর ছিটানো। তার ভাষ্যমতে তার জন্মের পর থেকে এই গাছ এমনই দেখে আসছে। গাছের ডাল থেকে শিকড়ের মতো লতা ঝুলে পড়েছে রাস্তায়। নিচ দিয়ে হেঁটে গেলে সেই শিকড় মাথার সাথে লাগে। তারপরেও কেউ তা কাটে না। কথিত আছে কোনো এক লোক এই গাছের একটা ডাল কাটে, তখন সেই কাটা অংশ দিয়ে কয়েক ফোঁটা তাজা রক্ত বের হয়। এরপরে সেই লোক নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যান। তখন থেকে এই গাছের ডাল ভেঙে পড়ে থাকলেও কেউ নিয়ে যায় না, ওখানেই পচে মাটিতে মিশে যায়। আশেপাশের 1 কিলোমিটারের মাঝে কোনো বাড়ি নেই। সারাদিন বয়ে চলা বাতাসের শব্দ, আর এছাড়া নীরবতা ভাঙার কোনো উপকরণ নেই আশেপাশে। এক বিকেলে তিনি হাঁটতে হাঁটতে সেই ব্রিজের উপরে এসে দাঁড়ান। নদীতে তখনও বন্যার পানি আসেনি, কিন্তু টানা কদিনের বৃষ্টির পানিতে নদীর অর্ধেক ভরে গেছে, আর নালায় তখন কোমর সমান পানি। তিনি ব্রিজের উপরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জ্বলতে থাকা একটা চিতার দিকে। একটু দূরেই একটা লাশ পোড়ানো হচ্ছে। একজন একটা বাঁশ দিয়ে চিতাটা খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করে দিচ্ছে, যেন ভালো করে পুড়ে যায় সব। আর একদল লোক পাশে ঢোল নিয়ে কি যেন একটা বলে চলেছে। সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়েছে। হালকা বাতাস, চিতার কাঠ পোড়ার শব্দ, আর সাথে ঢোলের বাদ্য এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে। হঠাৎ একটা দমকা গরম বাতাস এসে লাগলো তার গায়ে। এতক্ষণে তিনি খেয়াল করলেন প্রায় সন্ধ্যা নেমেছে, এখন বাড়ি ফিরতে হবে। গ্রামে তখন কদিন টানা বৃষ্টিতে ফসলের মাঠেও হাঁটু পানি জমে গেছে। চারিদিকে মাছ ধরার হই পড়েছে। গ্রামের মানুষ রাতে কেরোসিন তেলের মশাল আর ব্যাটারির লাইট হাতে মাছ ধরতে যায়। মাছ ধরার নেশা তার সহ বাকি বন্ধুর একেবারেই কম না। 3 জন প্রায় প্রতিদিন মাছ ধরতে যায় রাতে। বাড়ির পাশে রাতে বের হলেই দেখা যায় মাঠের হাঁটু পানিতে অনেক মানুষ মাছ ধরছে। কেউ গুনগুন করে গান করছে তার সাথে। চারিদিকে একটু পর পর শুধু আলো। ক্যাটা দিয়ে তারা 3 বন্ধু মিলে কই, টাকি সহ অনেক মাছ ধরে প্রতি রাতে। কদিন পরে এক গ্রাম্য আড্ডায় তারা জানতে পারল নালার ওদিকে জমির অনেক মাছ নেমে গেছে। নালায় তাই প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। মাছ বেশি পাওয়ার আরো বড় কারণ হলো ওদিকে সেই গাছ আর শ্মশানের কারণে কেউ মাছ ধরতে চায় না। তারা 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল আজ রাতে তারা ওখানে যাবে মুঠো জাল নিয়ে মাছ ধরতে। রাতে খাওয়া শেষ করে কথা মতো 3 জন বাড়ি থেকে রওনা হয় এবং সেই বটগাছের নালার দিকে যায়। তারা 2 জন মুঠো জাল আর একজন ক্যাটা নিয়েছিল। সেখানে যখন তারা পৌঁছায় তখন রাত প্রায় 9টার কাছাকাছি। আশেপাশের জমিতে কোনো লাইট নেই, কোনো কোলাহল নেই, শুধু বাতাসের ঝাপটায় বটগাছের পাতার শব্দ ভেসে আসছে। তারা গাছ থেকে প্রায় 20 হাত দূরে মাছ ধরা শুরু করে। 3 জন মিলে 2-3টা ব্যাটারি লাইট তাদের কাছে। কথা মতো মাছ পাচ্ছেও তারা অনেক। 3 জনেই খুব খুশি।
মানুষ ভয়ে এদিকে আসে না, তাই সব মাছ এদিকে জমে আছে। প্রতিবার জালে প্রায় অনেক পরিমাণ মাছ ধরা পড়ছে। তারা নিজেদের মাঝে বলাবলি করছে, এখন থেকে প্রতিদিন এখানে আসতে হবে মাছ ধরতে। তারা মাছ ধরছে আর বটগাছের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে ওদিকে আরো বেশি মাছ উঠছে জালে। তারা ব্রিজটা তখন পার করেছে। সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুঁতে রাখা হাঁটু পানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা, সেটা বাতাসে উড়ছে। তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে। মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি। শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাঁশটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন, সেই বাঁশটাই ওখানে রাখা। শ্মশানের লাশ পোড়ানোর পরে অনেকেই এমন লাল কাপড় বাঁশের মাথায় বেঁধে রেখে সেটা মাটিতে পতাকার মতো করে রেখে চলে যায়। তার ব্যাপারটা স্বাভাবিকই লাগলো এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটা পার হয়ে যেয়ে আবার মাছ ধরতে শুরু করলেন তিনি। তারা হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। হঠাৎ একটা চাপা গর্জন শুনে পেছনে তাকায় মমিন চাচা। দেখেন একটা বিশাল দেহী শেয়াল দৌড়ে আসছে তাদের দিকে। পাশে থাকা তার এক বন্ধু শ্মশানের সেই বিশাল বাঁশ তুলে জোরে একটা কোপ দেয় শেয়ালটাকে। সাথে সাথেই যেন সেটা বাতাসে মিলিয়ে গেল। চোখের সামনে এমন জায়গায় এমন একটা দৃশ্য দেখে তিনজন প্রচন্ড ভয় পেয়ে যান। তারা খেয়াল করে সেই গাছের নিচে আর পাশের ঝোপঝাড়ে অনেকগুলো রক্তবর্ণ চোখ ভেসে আছে। মনে হচ্ছে চোখগুলো আগুনের তৈরি, কোনো মনি নেই সেই চোখে। সব যেন রাগে আগুনের মতো জ্বলছে। তখন মমিন চাচা আর তার এক বন্ধু খেয়াল করলেন তারা লাইটগুলো সুইচ অন করে রেখেছে, কিন্তু লাইটে কোনো আলো জ্বলছে না। তারা লাইট খুলে ব্যাটারিগুলো আবার লাগায়, কিন্তু তবুও আলো নেই। চারিদিকে তখন ঘন কালো অন্ধকার যেন ভর করেছে। সব নীরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে। মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল। সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো রাগান্বিত সুরে ডেকে উঠল। তাদের তিনজনের মনে হলো শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে, এতই রাগান্বিত সেই সুর। তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে। জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে। তিনজন জাল লাইট খোলই ফেলে নিজেদের হাত শক্ত করে ধরে নিল। তাদের সামনে এখন একটাই পথ, নালার এক বুক পরিমাণ পানি পার হয়ে দৌড় দেয়া। এক বন্ধু তাদের বলল, এভাবে থাকলে এখানে মারা পড়ব, যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে। তারা বুক সমান পানির মাঝ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে। ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই। মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই। তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। পেছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনো তার দিকে দৌড়ে আসছে। জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি। হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে। অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না। দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন। তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না। তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটার তার পাশে নেই। শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে। তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন। সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন। ততক্ষণে তার শরীর দরদর করে ঘামছে। দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা জ্বলছে। আশেপাশে কেউ নেই, শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে চিতায়। তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হলো তিনি দেখলেন চিতার পাশেই সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে। তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়েছেন উল্টো দিকে, তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে? যেহেতু তিনি নালা পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই। নালা পার হবার কথা, কিন্তু তার
স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো নালা পার করেননি। এসব চিন্তা করতেই দেখেন চিতারা থেকে কাঠগুলো আগুন জ্বলা অবস্থায় মাটিতে পড়ে গেল, আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো। সেই অবয়বের পুরো শরীরে আগুন, সেই গরুটার মতো। তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন। এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন, বন্ধুদের ডাক দিতে পারলেন, কিন্তু ফাঁকা মাঠেও তার ডাক যেন প্রতিধ্বনিত হচ্ছে। তার বন্ধুদের কোনো নিশানা পর্যন্ত নাই। ঠিক কত সময় আর কোন দিকে দৌড়াচ্ছেন তার কোনো হিসেব নেই। তিনি যখন থামলেন দেখেন পেছনে আর কেউ নেই। তিনি দেখেন তার পাশে আবার সেই বটগাছ, আর তার নিচে একটা তেলের প্রদীপ জ্বলছে। এবার তিনি প্রচুর ভয় পাওয়া শুরু করলেন। তার কথায় প্রতিধ্বনিত হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই গাছের কাছে আসছেন বারবার তিনি। তার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই কি হচ্ছে তার সাথে। এবার সে সাহস করেই গাছটার সেই প্রদীপটার দিকে এগোয়। গাছের কাছাকাছি যে তার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছে এটা তিনি জানতেন না। তিনি যখন গাছটির দিকে এগোলেন দেখলেন গাছের সেই ডাল থেকে ঝুলে থাকা শিকড়ের মতো লতার প্রত্যেকটির সাথে একটা করে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলে আছে। তাদের শরীরগুলো এমনভাবে পোড়ানো, অনেককে দেখে একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে গেছে। মনে হচ্ছে এখনই পেটের ভেতরে সব কিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে। আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দিকে। আর তার শুধু মনে হচ্ছে এই গাছটাকে আমি আর দেখতে চাই না। কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান। সেই জমিগুলো ধানের বীজ লাগানো। তার মাঝ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান তিনি। কিন্তু অবাক করা বিষয় হলো প্রত্যেক জমির মাঝে একটা করে কবর, আর প্রত্যেক কবরের পাশে একটা করে জ্বলন্ত প্রদীপ। তিনি যে কয়টি কবর দেখেছেন তার সবগুলোর মাঝেই একটা করে রক্ত মাখা কাফন করা লাশ। লাশের রক্তে কাফনগুলো জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। তার চারপাশে এখন শুধু কবর আর কবর, আর পাশে একটা করে প্রদীপ জ্বলছে। তিনি আবারও দৌড়াতে শুরু করেন আর তার বন্ধুদের ডাকতে শুরু করেন। তিনি কান্না করতে থাকেন আর বারবার বলতে থাকেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। তার মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না। এক অন্ধকারাচ্ছন্নময় কোনো এক জগতের মধ্যে হারিয়ে গেছেন তিনি। দিনের আলো দেখার জন্য এক প্রকার পাগল হয়ে গেছেন তিনি। দৌড়াতে দৌড়াতে পানি তীরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি। সামনে এগোতেই পায়ের গোড়ালি পলিকাদায় ডুবে গেছে তার। আর তার সাথে সে কামড় দিয়ে আছে জিভটাকে। গলায় কাদা মাটিতে ভরা। একটু পরেই লোকগুলো কি যেন একটা অস্পষ্ট বলতে বলতে তার বন্ধুকে সেই চিতায় তুলে দিল। এক লোক একটা মশাল হাতে চিতায় আগুন ধরিয়ে দিল। মমিন চাচা চোখের সামনে তার প্রিয় বন্ধুর দেহটা চিতার আগুনে গ্রাস করে নিতে দেখলেন। তিনি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। মমিন চাচার যখন জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন তিনি একটা উঠোনের মতো জায়গায় শুয়ে আছেন। চারিদিকে তখনও অন্ধকার। তার পরিচিত কজন লোক তার পাশে বসে আছে। মমিন চাচা লাফ দিয়ে উঠে বললেন, আমি এখানে কোথায় এসেছি? মমিন চাচা দেখেন তার বাবাও তার পাশে। মমিন চাচার বাবা তাকে বলেন, তোরা সেই কখন মাছ ধরতে এসেছিস আর এখনো কোনো খোঁজ খবর নেই। আমরা ভাবলাম কিছু হলো নাকি, তাই তোদের খোঁজ করতে এসে দেখি তুই শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে আছিস নালার পাশে। এরপরই তিনি দেখেন তার দুই বন্ধুর বাবা তাকে বলছে যে আমাদের ছেলে দুটো কই? মমিন চাচা বললেন, তাদের খুঁজে পান নাই? তার বাবা বললেন, না, আমরা শুধু তোমাকে পেয়েছি, জাল সহ অনেক কিছুই আর পাইনি। মমিন চাচা তখন সব ঘটনা খুলে বলেন। সবাই মমিন চাচাকে ওই বাড়িতে আরো কজন সহ রেখে বাকি দুজন খুঁজতে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর এক বন্ধুকে পাওয়া যায় নালা থেকে একটু দূরে একটা ঝোপের মাঝে। সেও অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কিন্তু অপর এক বন্ধুকে অনেক খোঁজার পরেও পাওয়া যায় না। তারা বাধ্য হয়ে বাড়িতে চলে আসে। সকাল হলে দিনের আলোতে তারা আবার বের হবে খুঁজতে। যে বন্ধুকে ঝোপের মাঝে পাওয়া যায় তাকেও বাড়িতে আনা হয়। ভোরের দিকে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে জ্ঞান ফেরার পর থেকে যে উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কোনো দিকেই দেখে না। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। একজন তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু সে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে। এরপরে ভোরের দিনের আলো ফোটার সাথে সাথেই সবাই মিলে বের হয় অপরজনকে খুঁজতে। মমিন চাচাও তাদের সাথে যান। কালকের সেই জায়গায় গিয়ে মমিন চাচা দেখেন সবকিছু একদম স্বাভাবিক, যেন রাতে এখানে কিছুই ঘটেনি। সকালের ঠান্ডা মৃদু হাওয়া শরীরে এসে লাগছে।
জায়গাটা মনে হচ্ছে কত সুন্দর। এর এমন একটা অন্ধকার রূপ কি আসলেই থাকতে পারে? ভাবতে থাকেন মুমিন চাচা। তারা শ্মশানে সেই গাছের পাশে নালার হাঁটু পানিতে তাদের জালগুলো দেখতে পান। নালা এবং তার দুপাশে ঝোপঝাড় তারা খুঁজতে খুঁজতে নদীর দিকে যায়। হঠাৎ একজন প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন। মমিন চাচা সহ সবাই সেদিকে দৌড় দেন। এরপরে তারা যা দেখেন, এই দৃশ্য কোনো বন্ধুর বা তার বাবার পক্ষে বোধহয় না দেখাই ভালো। তারা দেখেন মমিন চাচার সেই বন্ধুর গলা থেকে পুরোটা মাথা নদীর পলি কাদার মধ্যে ঢুকিয়ে দেয়া, ঘাড় থেকে পুরো দেহটা তার কাদার ওপরে পড়ে আছে। দেহের চারপাশে কাদামাটি রক্তে লাল হয়ে আছে। মমিন চাচার এই বন্ধুই শ্মশানের সেই লাঠি দিয়ে শেয়ালটাকে কোপ মেরেছিল। কয়েকজন মিলে মাটির ওখানে থেকে তাকে তোলেন। তারপরে নদীতে নিয়ে কাদাগুলো ধুয়ে ফেলতে শুরু করেন। শরীর থেকে কাদা ধুয়ে ফেলতেই দেখা যায় শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। মনে হয় কোনো হিংস্র প্রাণী রাগে এত আঁচড় কেটেছে তার শরীরে। শরীরের কোথাও কোনো গভীর ক্ষতের দাগ নেই। মনে হচ্ছে কিছু একটা তার মাংস খুবলে নিয়েছে। এরপরে তার মুখটা ধুয়ে ফেলা হয়। মমিন চাচা সেদিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি গত রাতে চিতার পাশে তার বন্ধুকে লাশ হয়ে ঠিক যেমন দেখেছিলেন, আজ হুবহু সেরকম ভাবে তাকে মনে হচ্ছে। তার চেহারাটাও সেরকম, চোখ জিহ্বা বের হয়ে আছে। তাদের তিনজনকেই বাড়িতে আনা হয়। মমিন চাচার এক বন্ধুকে কবর দেয়া হয়। আরেক বন্ধু উদাস হয়ে শুধু তাকিয়েই থাকে, কোনো কথা বলে না। সেদিনের পর থেকে সে আর কোনো কথা বলেনি। মমিন চাচা আর তার বন্ধুর চিকিৎসা করানো হয় এক হুজুরকে দিয়ে। মমিন চাচা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। তার জীবন আবার স্বাভাবিক হতে থাকে। কিন্তু এর প্রায় 10 দিন পরে তার সেই বোবা হয়ে যাওয়া বন্ধুটাও মারা যায়। মমিন চাচা আমাকে বলেন, তিনি এখনো তার সেই বন্ধু দুজনকে স্বপ্নে দেখেন। মাঝে মাঝে তিনি স্বপ্নে দেখেন তারা সেই গাছের নিচে নালাতে মাছ ধরছে। সেই হাসি খুশি তিনজন বন্ধু হঠাৎ ঘুম ভাঙলে দেখেন আর কেউ নেই। তিনি একা শুয়ে আছেন বিছানায়। মমিন চাচা কান্না ভেজা চোখে বলেন, যদি আমরা সেদিন রাতে ওখানে মাছ ধরতে না যেতাম তাহলে আজও ওরা বেঁচে থাকতো। আমার মতো বৃদ্ধ হতো ওরাও হয়তো। সেদিনের সেই রাতের জন্য তাদের হারিয়ে ফেলার ব্যথা হয়তো আমাকে এভাবেই তাড়িয়ে বেড়াতে হতো না। সেই অন্ধকারময় রহস্যে ঘেরা রাতে বাকি দুজনের সাথে কি ঘটেছিল তা আজও অজানা। তাদের এই করুণ পরিণতি ঠিক কি কারণে হয়েছিল তার ব্যাখ্যাও আজ নেই। কিন্তু সেই জায়গায় সেই গাছ এখনো দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে। কালের সাক্ষী সেই বটগাছ আমি দেখিনি, কিন্তু আমি যেন আমার কল্পনার চোখে সেই জায়গাটিতেই ঘুরে আসলাম। দেখলাম সেই বটগাছ, দেখলাম সেই নালা, দেখলাম সেই রাতের টুকরো টুকরো দৃশ্যগুলো। ভয়ে, আতঙ্কে, কেমন যেন অস্বস্তি নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। আমি শুরুতেই রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এপিসোড 77, 78, 79-তে আমার ঘটনা পড়ে শোনাবার জন্য। এত ইন্সপিরেশন পেলে আসলে ঘটনা কালেক্ট করার ইচ্ছা অনেক বেড়ে যায়। যাই হোক রাসেল ভাই, ফিরে আসি আজকের ঘটনা কালেক্ট করার কথায়। আমার মনে আছে আমি এপিসোড 77-এ একজন খ্রিস্টান ফাদারের এক্সোরসিজমের ঘটনা শেয়ার করেছিলাম। আমার ঘটনাটি আমার কাছের কয়েকজন মানুষ পছন্দ করে আমাকে বলেছিল আমি যেন এরকম ঘটনা আরো শেয়ার করি। আসলে খ্রিস্টান ফাদারদের ঘটনা বাংলাদেশে তেমন একটা শোনা যায় না, তাই কোথা থেকে কালেক্ট করব ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম ঘটনা কালেক্ট করার জন্য। কিন্তু হতাশ হয়ে ফিরি। শহরের চার্চ আর কয়েকটি বাইরের চার্চে গিয়েও কিছু পাইনি। হয়তো ওনারা বলতে চান না, তাই এড়িয়ে যান আমার কথায়। কিন্তু কে জানতো ঘটনা আমার চোখের সামনেই ছিল। কেন বলছি শুনুন তবে। আজকের ঘটনাটি শুনি আমার এক বন্ধুর কাছে। ওর নাম আমি ছদ্মনাম হিসেবে সাইমন বলছি। আমি ঘটনা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একদিন আমাদের গ্রুপ চ্যাটে মেসেজিং করছিলাম। তখন হঠাৎ করে সাইমনের আইডি আমার চোখে পড়তে ওকে মেসেজ করি এবং বলি যে ওর কাছে কোনো ঘটনা আছে কিনা, কারণ সেও একজন খ্রিস্টান। ও বলে 10 মিনিট পর আমাকে কল করবে। কিছুক্ষণ পর সে আমাকে কল করে বলল যে তার কাছে তার গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদুর একটা ঘটনা রয়েছে যা ঘটেছিল 60-এর দশকে। তার দাদা এখন বেঁচে নেই, কিন্তু সাইমন আমাকে বলেছে তার দাদা জীবদ্দশায় এমন অনেক ঘটনা বহুবার তার নাতনি নাতনিদের বলেছিলেন। আমি তৎক্ষণাৎ সাইমনকে
দেখা করতে বলি। সাইমন রাজি হয়ে যায়। সে আগামীকাল অর্থাৎ 2 আগস্ট সন্ধ্যায় আমার সাথে দেখা করবে বলে জানায়। সেদিন রাতে উত্তেজনায় বসে আমার কিছু ভালো লাগছিল না। ভোরের আজান হবার পর আমি ঘুমিয়ে যাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতে থাকি। সন্ধ্যার আগে আগেই বাসা থেকে বেরিয়ে টিউশনিতে গিয়ে ছাত্রদের পড়া শেষ করে সাইমনের সাথে দেখা করব ভেবেছিলাম। কিন্তু সেদিন আমার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি আর বেশি সময় পড়াতে পারিনি। মাগরিবের আজানের পর আমি সাইমনকে কল করি। সে আমাকে বলে সে থানার ঘাট আসবে আর তার নাকি 30 মিনিট সময় লাগবে। থানার ঘাট আমার টিউশন এরিয়া থেকে বেশ দূরে না হওয়ায় আমি খুশি হলাম আর হেঁটে হেঁটে চলে গেলাম সেখানে। থানার ঘাটে পৌঁছে আমি আমার পরিচিত চায়ের দোকান থেকে চা বানিয়ে নিয়ে নদীর পাড়ে একটা সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম। যেহেতু লকডাউন তাই শহরের ভেতর দেখা করা যায়নি। কিছুটা নিরিবিলি হওয়ায় থানার ঘাট আমার বেশ ভালো চয়েস বলে মনে হলো। এদিকে মানুষও কিছুটা কম থাকায় ঘটনা শুনতে বেশ সমস্যা হবে ভেবে আমি খুশি হচ্ছিলাম। আমি বসে আছি 10 মিনিট। হঠাৎ আমার ফোনে কল এলো সাইমনের এবং সে বলল সে চলে এসেছে। আমার লোকেশন থেকে কয়েক কদম দূরে থাকায় আমি ওকে সামনে এগোতে বললাম। দোকানে এসে ওর জন্য চা নিয়ে বসলাম। সাইমন এলো, কুশল বিনিময় করে চা খেতে দিলাম আর জিজ্ঞাসা করলাম ওর দাদার ঘটনা কি। ওকে এও বলি যে আমি ভূত.com ঘটনাটি। শুভেচ্ছা। অনেক চলে যাচ্ছি ঈদ স্পেশাল এপিসোডের জন্য তানভীর তুষারের পাঠানো ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাইয়া, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। অনেকদিন পরে আমি তানভীর তুষার একটা ঘটনা নিয়ে আসলাম এই স্পেশাল এপিসোডে। এই ঘটনাটি পাওয়া অনেকটা অদ্ভুতভাবেই। আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম রাতের ট্রেনে। বিমানবন্দর রেল স্টেশন থেকে যখন ট্রেনে উঠি তখন দেখি আমার পাশের সিটে এক ভদ্রলোক বসে আছেন। রাতের ট্রেন জার্নিতে আমার ঘুম আসে না, তাই মোবাইল চেপেই সময় কাটে। তেমনি এক হরর সিন দেখছিলাম ফোনে। ভদ্রলোক আমার ফোনের দিকে তখন তাকিয়েছিলেন। এরপরে নীরবতা ভেঙে আমাকে বললেন, এমন কত ভয়ানক ঘটনা আছে মানুষের জীবনে। শুরু হলো দুজনের কথা বলা। জানতে পারলাম তার লাইফেও একটা ঘটনা রয়েছে। যেহেতু অনেক দূরের জার্নি, হাতে অনেক সময়, রাতের ঘন কালো অন্ধকারে ছুটে চলেছে ট্রেন। এমন সময় একটা ভৌতিক আড্ডা মন্দ কি। তিনি শুরু করলেন তার সাথে ঘটে যাওয়া ভয়ানক এক ঘটনা। যে সময়ের ঘটনা আজ শেয়ার করব তখন দেশে গ্রামের যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতি হয়নি। কোথাও যেতে চাইলে পায়ে হেঁটে অথবা গরুর গাড়ি ছিল ভরসা। গ্রামের 2-1টা বাড়িতে তখন সবেমাত্র বাইসাইকেলের দেখা মিলেছে। এমনি এক সময়ে দেশের প্রত্যন্ত এক গ্রামে শাহিনের বাস। সে সবেমাত্র ক্লাস 9-এ পড়ে। লম্বা আর সুঠাম দেহের হওয়ায় দেখে বয়সের তুলনায় বেশ খানিকটা বড়ই লাগে তাকে। সে সময়ে গ্রামের বাড়িগুলোও হতো বেশ দূরে দূরে। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মাঝে বেশ ঝোপঝাড়, জঙ্গল, মাঠ, খালবিল পার করে যেতে হতো। কোথাও কয়েকটি পরিবার মিলে কিছু ঘর, আবার তার পাশে বিস্তৃত ফসলি জমি। শাহিনের বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ছিল তার স্কুলের এক স্যারের বাড়ি। শাহিনের চাচা শহরে থাকত। সাধারণত কোনো চিঠি লিখলে তিনি তাই স্কুলে মাস্টারের ঠিকানায় লিখত। স্যার প্রায়ই বড়গঞ্জে যেত, তখন ডাকঘর থেকে চিঠি নিয়ে আসত, আর সেই চিঠি স্যার স্কুলে আসার সময় নিয়ে এসে শাহিনের হাতে দিত। বৈশাখের তখন শুরু, চারিদিকে প্রখর রোদ, বৃষ্টির দেখা নেই কদিন হলো। গ্রামের মুরব্বীরা বলে, ঝড় আসবে তো তাই এই গরম পড়েছে। এমনি এক তপ্ত দুপুরে শাহিন স্কুলের এক গাছতলায় ক্লাসের ফাঁকে কয়েকজন বন্ধুর সাথে খেলছে। হঠাৎ স্যার তার দিকে ছুটে এসে জানালো তার চাচার একটা চিঠি এসেছে, কিন্তু তিনি স্কুলে আসার সময় ভুলে গেছেন। কাল এনে দেবেন মনে করে, আর চাইলে স্কুল ছুটির পরে শাহিনও যেয়ে নিয়ে আসতে পারে। শাহিন জানালো ছুটির পরে সে যাবে চিঠি আনতে। স্কুল ছুটির পরে শাহিন যখন বাড়িতে গিয়ে তার মা বাবাকে চিঠির কথাটা জানালো, তখন তারা বলল, কাল তো স্যার নিয়েই আসবে, এই গরমে তো আবার এত দূর যাওয়ার দরকার কি। কিন্তু শাহিন তার চাচার খুব আদরের, আর চিঠির অপেক্ষায় থাকে সবসময়। তার ধৈর্য নেই, আজ তাকে চিঠি পড়তেই হবে। শাহিন বাবা মাকে জানিয়ে বাড়ি থেকে বের হলো। যাওয়ার সময় তার পাশের বাড়ি থেকে তার কাজিনের কেনা একটা হিরো বাইসাইকেল নিয়ে নিল। শাহিন যখন সাইকেলে উঠে প্যাডেল করা শুরু করলো, তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে।
তার গ্রাম পার হয়ে বিশাল একটা ধান ক্ষেতের মাঝে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। রাস্তার দুপাশে বিস্তৃত ফসলি জমি, একটু পর পর রাস্তার দুই ধারে বাঁশঝাড় আর বড় বড় আম গাছ। গ্রামের ভাঙাচোরায় এই মাটির রাস্তায় খুব জোরে সাইকেল চালানো যায় না, আর বৃষ্টি পড়লে তো কথাই নেই। মাঠ বন পেরিয়ে সাইকেলে স্যারের বাড়ি যেতে পার হতে হয় আরো একটা গ্রাম। সেই গ্রামের কিছু আগে একটা খাল আছে রাস্তার পাশ ঘিরে, আর এটা নিয়ে আছে বিস্তর কিছু গ্রাম্য ঘটনা। ছোট থেকে এইসব ঘটনা শুনে এসেছে শাহিন। অনেকেই রাতে একা এড়িয়ে চলে এই রাস্তা। শাহিন যখন প্রায় অর্ধেক পথ চলে এসেছে, ঠিক তখনই কোথা থেকে একগুচ্ছ শুকনো পাতা আর ধুলোর ঝড় এসে লাগলো তার চোখে। সাইকেল থেকে নেমে দাঁড়ালো শাহিন। আশেপাশে অনেক বেশি নিস্তব্ধ মনে হচ্ছে এখন। দূরে কোথাও ভেসে আসছে পাখির উচ্চস্বরে কিচিরমিচির শব্দ। কালো অন্ধকার যেন ঘনিয়ে আসছে চারপাশে। পশ্চিম আকাশে চোখ পড়তেই শাহিন দেখল কালো মেঘ জমতে শুরু করেছে আকাশের কোণ ঘিরে। আস্তে আস্তে তা ঘিরে ফেলছে পুরো আকাশকে। শাহিন জানে কি হতে চলেছে। কাল বৈশাখী ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। ঝড় আসার আগে আরো কিছু সময় বাকি আছে। শাহিন সাইকেলে উঠে দ্রুত সাইকেল চালানো শুরু করে। কিছুক্ষণ পরে চারিদিক এত অন্ধকার হয়ে এলো, মনে হচ্ছে সন্ধ্যা নেমে রাত হয়ে যাচ্ছে। গাছের নিচে মাটির রাস্তা যেন অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ শুরু হলো এলোমেলো বাতাস। ফাঁকা মাঠে বাঁধা গরু ছাগল নিয়ে কৃষকরা যে যার বাড়ির পথে দৌড়াচ্ছে। শাহিন পরের গ্রামটাও পার করে ফেলেছে ততক্ষণে, স্যারের গ্রাম আর কিছু পরেই। এর মাঝেই বাতাসে ভেসে আসলো কয়েক ফোঁটা বৃষ্টি। আর বেশি সময় নেই। শাহিন আরো দ্রুত সাইকেল চালাতে শুরু করে। নেমে আসে ঝুম বৃষ্টি। আশেপাশে কোনো বাড়িঘর নেই। কোনো মতে শাহিন যখন স্যারের বাড়িতে গিয়ে পৌঁছালো, তখন প্রায় কাক ভেজা অবস্থা তার। স্যার তাকে দেখেই বলল, পাগল, এই বৃষ্টি মাথায় নিয়ে কেউ আসে? তাড়াতাড়ি ভেতরে আয়। শাহিনের দিকে একটা তোয়ালে এগিয়ে দিল স্যার। বাইরে তখন শুরু হয়েছে প্রচন্ড ঝড়। বাতাসের তোড়ে যেন গাছপালা ডাল ভেঙে পড়ছে চারিদিকে। ঘরের মাঝে থেকেও মনে হচ্ছে কখন যেন বাতাসে উড়ে চলে যাবে ঘরের চালা। এভাবে ঠিক কত সময় চলে গেল জানা নেই। একটা আশঙ্কার ভয় নিয়ে কেটে গেল সবার সময়। ঝড় যখন থেমে গেল, তখন চারপাশ এত নিস্তব্ধ যে বাইরে বের হয়ে কাদায় পা দিয়ে সেই শব্দও যেন শোনা যাচ্ছে। শাহিন তার স্যারকে বলল, স্যার চিঠিটা দেন, আমি এখন বের হই। বাবা মা মনে হয় অনেক চিন্তা করছে। যে ঝড় হলো তাতে মনে হয় রাস্তার অনেক গাছপালা ভেঙে পড়েছে, আর যে কাদা হবে তাতে রাতেই এই অন্ধকারে তুই যেতে পারবি না। কিন্তু শাহিন কোনো মতেই থাকবে না। তার বাবা মা চিন্তায় আছে, তাকে যেতেই হবে। স্যার যখন দেখলো সে আর থাকবেই না, তখন টেবিলের ড্রয়ার থেকে চিঠির খামটা শাহিনের হাতে দিয়ে দিল, আর তার হাতে দিল 2 ব্যাটারির একটা লাইট। শাহিন লাইট আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। শাহিন যখন স্যারের বাড়ি ছেড়ে গ্রামের পথে পা দিল, চারপাশে তখন অনেক মানুষ। অনেকেই হ্যারিকেন আর কেরোসিন কুপিবাতি হাতে নিয়ে বের হয়ে এসেছে ঝড়ে কি কি ক্ষতি হলো তাই দেখতে। এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে গাছের ডালপালা। কোথাও আবার আস্ত গাছ ভেঙে পড়ে গেছে। শাহিন যখন গ্রাম পার হয়ে রাস্তায় আসলো, তখন পাশের সেই কুমোট নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকার ডাক শুনতে পেল। দূরে কোনো খাল থেকে ভেসে আসছে কোলা ব্যাঙের ডাক। মাথার উপরে কালো মেঘ কেটে গিয়ে দেখা যাচ্ছে চাঁদ। একটু আগে যে বৃষ্টি হলো তা যেন বোঝাই যাচ্ছে না রাস্তা আর গাছের ভাঙা ডালপালা বাদে। এদিকে একপাশে খাল, তাই খুব একটা গাছ নেই রাস্তার পাশে। চাঁদের আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছে রাস্তা। কিন্তু সমস্যা হলো মাটির রাস্তা এত পিচ্ছিল হয়েছে যে সাইকেল নিয়ে হেঁটে যাওয়াও অসম্ভব হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার গাছের ডাল সরিয়ে যেতে হচ্ছে তাকে। এভাবে যখন খালের একটা বাঁক ঘুরে যায় শাহিন, তখন রাস্তা একটু উঁচু হওয়ায় তেমন পানি কাদা জমে নেই। সে সাইকেলে উঠে প্যাডেল করা শুরু করে। মিনিট 2 যাওয়ার পরেই বুঝতে পারে তার সাইকেল কেমন যেন হঠাৎ ভারী হয়ে এলো। কোনোভাবেই যেন আর আগের গতিতে সামনে এগোচ্ছে না। সাইকেল থেকে নেমে হাতে থাকা লাইট জ্বালিয়ে দেখে নিল সে, না, চেইন কাভারে বা চাকায় কোনো ডাল বিঁধেনি। তাহলে হঠাৎ এমন কেন হলো? লাইট অফ করে সাইকেল নিয়ে সামনে এগোতেই দেখে আবার সবকিছু স্বাভাবিক। সে সাইকেলে উঠে আবার চালানো শুরু করে। কিছুটা পথ যাওয়ার পরে আবার সেই অবস্থা। মনে হলো পেছন থেকে কেউ সাইকেল টেনে ধরেছে। সে পিছনে ফিরে তাকালো, দেখল কিছু নেই। এবার কিছুটা ভয় পাওয়া শুরু করলো সে। বার কয়েক পিছনে লাইট মেরে দেখে নিল। লাইটের হলদে আলোতে
কিছুই দেখা গেল না। চারিদিক ফাঁকা, নিস্তব্ধ, শুধু চিচি পোকার শব্দ। ভিতরে ভিতরে একটা ভয় কাজ করা শুরু করলো তার। মনের সাহস নিয়ে আবার প্যাডেল করা শুরু করলো সে জোরে। গ্রামে সাধারণত মাটির রাস্তার নিচে দিয়ে আগে পানি পারাপারের জন্য গর্ত করা হতো। ঠিক তেমন একটি জায়গা পার হতেই সাইকেল একটু ঝাঁকি দিয়ে উঠে সে রাস্তার পাশে পড়ে গেল। হাত থেকে লাইট কোথায় পড়ে গেল বেশ কিছুক্ষণ খুঁজেও আর সেটা পাওয়া গেল না। অগত্যা নিরুপায় হয়ে চাঁদের আলোকেই ভরসা করে দাঁড়িয়ে সাইকেল তুলে নিল। মনে হয় চেনটা পড়ে গেছে। আবার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে। এই অন্ধকারে চাঁদের আলোয় সাইকেল আর সারানো যাবে না, তাই হাঁটাই একমাত্র উপায় তার। একটু দূরে যেতেই অন্ধকার শুয়ে এলো। ঝিরিঝিরি বাতাস গায়ে লাগছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন ভারী কণ্ঠে বলে উঠল, এই ছেলে, দাঁড়াও। দরাজ গলা শুনে শাহিন দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে অবাক। এক লোক রাস্তার পাশে দাঁড়িয়ে, কিন্তু তার পায়ের কাছে পড়ে আছে সাদা অথচ ময়লা কালারের একটা কাপড়ে পেঁচানো কিছু। প্রথম দেখাতেও তা লাশ বলে মনে হলো শাহিনের। বুকের মাঝখানটা ধরাস করে উঠল। মনে হয় হৃৎপিণ্ড এখনই বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। সাইকেল পেছনের দিকে নিয়ে লোকটার দিকে গেল। এই আবছা অন্ধকারে ভালো কিছু দেখার উপায় নেই। শাহিন লোকটার দিকে তাকিয়ে দেখল বয়স আন্দাজ 60-এর মতো হবে। চেহারায় কেমন একটা অন্ধকার কালো মেশানো ঘোলাটে ভাব। লোকটি শাহিনকে বলল, এই ঝড়ের রাতে এই পথে কাউকে পাচ্ছি না। এই পোটলা নিয়ে এখন কোথায় যাই বলতো? শাহিন খেয়াল করে দেখল লোকটির হাতে সাদা কাঁফনে মোড়া একটা পোটলা টাইপ কিছু। শাহিন চমকে উঠে বলে, আপনি কে? আর এত রাতে একা এই পোটলা নিয়ে কি করেন? লোকটি শাহিনকে বলল, এত কথা জেনে কি হবে বলো? এর চেয়ে তুমি আমাকে বলো সাহায্য করতে পারবে কিনা। এই পোটলাটা তোমার সাইকেলে তুলে নাও, আমাকে একটু এগিয়ে দাও। শাহিন তো কোনো মতেই পোটলা সাইকেলে নেবে না। সে ভয়ে ভয়ে এক বাক্যে না করে সাইকেলের হ্যান্ডেল ধরে সোজা দৌড় দিল সামনের দিকে। পেছন থেকে শুধু একটা কথাই বারবার কানে ভেসে আসছে, কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না। রাতে এসে শরীরের কাঁদা ধুয়ে শুয়ে পড়ল শাহিন। চিঠি কাল সকালে দিনের আলোতে দেখা যাবে। পরদিন যখন শাহিনের ঘুম ভাঙল, তখন সকালের রোদ উঠেছে চারপাশে। সবাই বের হয়ে দেখছে ঝড়ের কি তাণ্ডব সারা রাত জুড়ে ছিল। শাহিন ফ্রেশ হয়ে চিঠি নিয়ে বের হলো বাইরে। খাম থেকে চিঠি বের করে মেলে ধরতেই শাহিন অবাক। চিঠিতে এসব কি? লাল কালিতে এসব হিজিবিজি কি লেখা? লেখার মাঝে মাঝে আবার কালচে দাগ। কেমন একটা আঁশটে গন্ধ এসে লাগলো নাকে। তার মা এসে বলল, কি লিখেছে রে? শাহিন চিঠি দেখিয়ে বলল, কি সব লিখে দিয়েছে কিছু তো বুঝি না, আর কেমন একটা বাজে গন্ধ লাগছে। তার মা হাত থেকে চিঠিটা নিয়ে নাকের কাছে ধরতেই বেশ বাজে একটা গন্ধ পেল, যেন পেটের ভেতরে সব গুলিয়ে উঠে মুখ দিয়ে বেরিয়ে আসবে। চিঠি রেখে স্কুলে চলে গেল শাহিন। স্যারকে জানালো চিঠির কথা, কোথাও কি কোনোভাবে পরিবর্তন হয়েছে কিনা। স্যার বলল, খামে তো ঠিকানা ঠিকই আছে, তাহলে পরিবর্তন হবে কিভাবে? বিকেলে বাড়িতে ফিরে শাহিন আবার চিঠিটা নিয়ে বসল। না, এ বোঝা ক্ষমতার বাইরে। রাতে খাওয়া শেষ করে যথারীতি সবাই শুয়ে পড়ল। আগে গ্রামের টয়লেটগুলো ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। শাহিনের রাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ল। ঘরে থাকা হ্যারিকেনটা জ্বালিয়ে বেরিয়ে পড়ল সে। তাদের উঠোনটা পেরিয়ে একটা তেঁতুল গাছ, আর তার পাশে কয়েকটা আম গাছ ও একটা গাব গাছ। এসবের মাঝেই তাদের টয়লেট। উঠোন পার হয়ে টয়লেটের দিকে এগিয়ে যেতে মনে হলো হঠাৎ একটা দমকা বাতাস খেলে গেল তেঁতুল গাছের মাঝ দিয়ে। সেই সাথে নাকে ভেসে আসলো একটা পচা গন্ধ। শাহিন এসব নিয়ে না ভেবে সব শেষে যখন আবার ঘরের দিকে ফিরবে, ঠিক তখনই মনে হলো বাম ঘাড়ে একটা গরম নিঃশ্বাস ফেলল কেউ। শরীরের মাঝ দিয়ে যেন হঠাৎ বিদ্যুৎ চমকে গেল। হ্যারিকেন সহ পেছনে তাকিয়ে, না, কিছু নেই, সবকিছু ঠিকই আছে। আবার সামনে দুপা হাঁটতেই সেই গরম নিঃশ্বাসের সাথে এবার নিঃশ্বাসের বেশ স্পষ্ট শব্দ এলো কানে। হঠাৎ পেছনে ফিরতেই কয়েক সেকেন্ডের জন্য একটা কালো অবয়ব যেন চোখের সামনে থেকে ঘন অন্ধকারে মিলিয়ে গেল।
রাতের ভয়টা পরদিন দিনের আলোয় যেন মিলিয়ে গেল। রাতের ঘটনার কাউকে বলল না শাহিন। মনের ভুল ভেবে ব্যাপারটা পার করে দিল। সারাদিন সবকিছু ঠিক, কিন্তু বিপত্তি ঘটল সেদিন রাতে। রাত ঠিক কতটা গভীর জানা নেই। শাহিনের ঘুম ভেঙে গেল অদ্ভুত এক শব্দে। হঠাৎ মনে হলো অনেকগুলো কবুতরের ডাক ভেসে আসছে কানে। পাশেই কোথাও ডাকছে। এই রাতে কবুতর ডাকে কোথা থেকে? কবুতর সাধারণত মাঝরাতে এভাবে ডাকে না। যেভাবে ডাকটা শুরু হয়েছিল হঠাৎ ঠিক সেইভাবেই ডাকটা থেমে গেল। সবকিছুই নীরব কয়েক মুহূর্ত। ঠিক তখনই সশব্দে ঝনঝন করে উঠল টিনের চালা। মনে হচ্ছে শিলাবৃষ্টি শুরু হলো। দৌড়ে হ্যারিকেনের আলো বাড়িয়ে দিল শাহিন। এই রাতে আজ আবার ঝড়, কিন্তু জানালার ফাঁকা দিয়ে কোনো বাতাস বা বৃষ্টি দেখা গেল না। হ্যারিকেন নিয়ে বের হলো শাহিন। হ্যারিকেনের আলোয় দেখা গেল অনেকগুলো ঝুড়ি ঝুড়ি মাটি পড়ে আছে উঠোনে। মনে হচ্ছে টিনের চালা দিয়ে গড়িয়ে নিচে পড়েছে। কোনো কারণ না বুঝে আবার ঘুমোতে গেল সে। সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। উঠোনে বের হয়ে দেখেন 7টা কবুতর মরে পড়ে আছে। কোনো কবুতরের মাথা নেই। মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে ফেলেছে মাথা। এক ফোঁটা রক্তও যেন নেই কোনো কবুতরের শরীরে। আর সবগুলো কবুতর সাদা হলেও পালক দেখে মনে হচ্ছে কেউ লাল রং করেছে। ভয়ে গা শিউরে উঠল শাহিনের। পরে 2 রাতের সব ঘটনা জানিয়ে দিল বাড়িতে। সেসব শুনে মা ও বাবা চমকে গেল। কি হচ্ছে তাদের ছেলের সাথে? এর পরের কিছুদিন আর কোনো সমস্যা নেই। হঠাৎ সন্ধ্যা হবে হবে অবস্থা। চারপাশে আবছা আলো আঁধার। এর মাঝে এক ফকির এলো বাড়িতে। বয়স দেখে মনে হচ্ছে 60-এর ঘর পেরিয়েছে। সাদা দাড়ি, মাঝারি গড়নের চেহারা। এই সময়ে গ্রামে ফকির আসে না। তারা সাধারণত দিনের আলোতেই এসে বিকেলের মাঝে যে যার বাড়ি চলে যায়। তবুও এসেছে যখন, শাহিন এক মুঠ চাল নিয়ে এগিয়ে গেল। ফকির নিজের কাঁধ থেকে ঝোড়াটা এগিয়ে দিল তার দিকে। শাহিন মুঠোর চালগুলো ব্যাগে ঢালতে যাবে, তখন দেখল ব্যাগের ভেতরে সেদিনের মতো মাথা ছেঁড়া কিছু কবুতর। এক নিমিষে ভয়ে পিছিয়ে গেল শাহিন। ফকির হাসতে হাসতে বলল, কি ভয় পেয়েছিস নাকি? এমন মাথা ছেঁড়া কবুতরকে এই প্রথম দেখলি? দেখ দেখ, ভালো করে দেখ, ব্যাগের ভেতরে কবরের মাটিও আছে। পেছন ফিরে এক দৌড় দিল শাহিন। মা সহ এসে দেখে কোথাও কেউ নেই, শুধু এক মুঠো চাল ছড়িয়ে আছে উঠোনের সামনে। সেদিন রাতে খাওয়া শেষ করে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করে শান্তিতে ঘুমিয়ে যায় শাহিন। ঠিক কত সময় পার হয়েছে জানা নেই। হঠাৎ বেশ ঠান্ডা লাগছে। মনে হচ্ছে শরীরে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে কোথা থেকে। সাথে সাথেই একটা কিছুর সাথে হোঁচট খেয়ে হুড়মুড় করে কিছু নিয়ে ভেঙে পড়ল সে। সে তো বিছানায় ছিল, এখানে কিভাবে আসলো? এখন ভাবার সময় নেই, আগে বাঁচতে হবে। লাফ দিয়ে উঠতে গিয়ে বুঝলো হাতের নিচে শক্ত কিছু পড়েছে। ধরতেই মনে হলো হাড় টাইপ কিছু একটা ধরেছে সে। লাফ দিয়ে উঠতে চেষ্টা করলো শাহিন। বুঝতে আর বাকি নেই একটা পুরনো ভাঙা কবরের মাঝে পড়ে আছে সে। কোনো মতে উঠে দাঁড়িয়ে লাফ দিয়ে বেরিয়ে এলো কবর থেকে। এ কি, কোথায় সে? চারিদিকে শুধু বড় বড় কবর আর কবর। কবরের চারপাশে পড়ে আছে অসংখ্য কাফন আর লাশ। কোনো কাফন চকচক করছে, কোনোটা ময়লা, আবার কোনোটা পোটলার মতো জড়সড় হয়ে আছে। চারপাশে এত কবর এর আগে কোনোদিন দেখেনি সে। ভয়ে আর নড়ার শক্তি নেই। মনে হচ্ছে ভয় অজ্ঞান হয়ে গেলেই যেন বেঁচে যাবে, কিন্তু সেটাও হচ্ছে না তার। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কিছু না ভেবেই দৌড় দিল একদিকে। একের পর এক লাশ আর কবর লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে সে। কিন্তু ঘেমে গোসল হয়ে যাচ্ছে তার। পানির জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। হঠাৎ লাফ দিতেই ডান পা ঢুকে গেল একটি কবরে। সে মুখ থুবড়ে পড়ল পাশে রাখা কাফন করা লাশটার ওপর। একটা ঝাঁঝালো আতরের গন্ধ ভেসে আসলো নাকে। সে সাথে লাশের শরীরের ঠান্ডা স্পর্শ যেন ঘামা শরীরেও হিম ধরিয়ে দিল। জোরে চিৎকার করে বাঁচতে ইচ্ছা হলো তার, কিন্তু ভয়ে গলা শুকিয়ে শব্দ যেন গলার ভেতরেই আটকে গেল। 2 হাতে লাশটা ধাক্কা দিয়ে পা টেনে বের করল সে। কয়েক সেকেন্ডের মাঝে যেন ঘটে যাচ্ছে সব। কত দ্রুত লাফিয়ে উঠে আবার দৌড়াতে যাবে, ঠিক তখনই পায়ে অনুভব করল ঠান্ডা শীতল একটা স্পর্শ। ভয়ানক ভাবে শির দ্বারা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শরীরে। মনে হলো এই স্পর্শ এই জগতের নয়, এটা অন্য কোনো জগতের এক স্পর্শ, যা আস্তে আস্তে নিয়ে আসছে শীতল এক মৃত্যু।
জোড়া পা টান দিতেই কাফনের ভেতর থেকে বের হয়ে আসলো একটা বীভৎস লাশ। শরীর ক্ষতবিক্ষত, যেন কেউ আঁচড়ে তুলে নিয়েছে চামড়ার মাংস। লাশের হাত আঁকড়ে ধরেছে তার বাম পা। আরো ভয়ের ব্যাপার হলো লাশের কোনো মাথা নেই, যেন ঠিক মাথা ছেঁড়া সেই কবুতরের মতো। ভয়ে আর মাথা কাজ করছে না শাহিনের। পা দিয়ে সজোরে একটা লাথি দিয়ে সে দৌড় দিল। চারপাশে ঝোপঝাড় দেখা যাচ্ছে এখন। কতক্ষণ দৌড়েছে খেয়াল নেই। শরীর যখন ছেড়ে দিয়েছে আর দৌড়াতে পারছে না, তখন সামনে একটা ডোবা পুকুর দেখতে পায় সে। চাঁদের আলোয় কুঁচকুঁচে পানিগুলোও যেন চিকচিক করছে। এই জায়গা তার পরিচিত, সেই গ্রামের মাঝের রাস্তা, সেই পচা ডোবা। এখানেই তো সেই সাদা পোটলা হাতে লোকটাকে দেখেছিল সে। পা কাদায় পড়াতে এবার অনুভব করলো পা কেটে গেছে। কয়েক জায়গায় ময়লা কাদা লেগে পায়ের কাঁটা জ্বালা করছে। শরীরে আর মনে হচ্ছে কোনো শক্তি নেই। কোনো মতে যেন শরীরটা টেনে তুলল রাস্তায়। কিভাবে এই রাতে এখানে এলো? এত কবর এই বিলে কোথা থেকে আসলো কিছুই তার মাথায় আসছে না। কি হচ্ছে তাও অজানা। পেছন থেকে একটা দরাজ কণ্ঠ শুনতে পেল সে। ভেসে এলো, বলেছিলাম না ভুগতে হবে। কণ্ঠটা পরিচিত। সেই ঝড়ের রাতে দাঁড়িয়ে থাকা লোকের। পেছনে ফিরে তাকাতেই দেখে সেই লোক। এবারও হাতে সেই পোটলা। সাদা পোটলাটা ছুড়ে দিল শাহিনের দিকে। পোটলা খুলে কয়েকটা ছিন্ন ভিন্ন কাটা মাথা ছিটকে এলো শাহিনের দিকে। হার নিতে পারল না সে, জ্ঞান হারিয়ে ফেলল। শাহিন যখন সবকিছু আবার বুঝতে শুরু করে, তখন পেরিয়ে গেছে 3 দিন। বাড়িতে শুয়ে আছে তার ঘরের বিছানায়। পাশে দাঁড়িয়ে আছে তার ঢাকায় থাকা সেই চাচা। অবাক হয়ে চারপাশে তাকিয়ে সে দেখল দিনের আলো ঝলমল করছে। না, সবকিছুই বাস্তব। উঠতে চেষ্টা করেও পারল না। শরীরে প্রচন্ড ব্যথা। সেদিন ভোরে তাকে এক কৃষক পড়ে থাকতে দেখে রাস্তার পাশে কাদামাখা অবস্থায়। পরে খোঁজ হলে বাড়ি আনা হয় তাকে। আরো কয়েকদিন লাগলো তার সুস্থ হতে। জানতে পারল ঘটনাগুলোর কারণ। তার চাচা শহরে এক শ্মশানের কাপালিকের কাছে কিছু শিখতে চায়। সেই কাপালিক তার চাচাকে কিছু শেখায়নি অনেকদিন থাকার পরেও। আর যে চিঠিটা তারা পেয়েছিল, সেটা সেই কাপালিক কবুতরের রক্ত আর লাশের কাটা মাথার পচা গলা অংশ দিয়ে লিখে দিয়েছিল তার চাচাকে। আর চাচা ভুলে চিঠির জায়গায় সেই কাগজ খামে ভরে ফেলে। যতদিন সে ভুল বুঝতে পারে, ততদিনে বাড়িতে ঘটে গেছে সব ভয়ানক ঘটনা। তাই দ্রুত তার চাচা চলে আসে এখানে। এসে এই কাগজটা পুড়িয়ে ফেলেন তিনি, আর প্রতিজ্ঞা করেন এই কাজ আর জীবনে করবেন না। কিন্তু সেই ফকির বা দরাজ কণ্ঠের সেই লোকটাকে, বিলের মাঝে ধানের জমির বদলে সেই অচেনা কবরস্থান আসলো কোথা থেকে? সেই রাতে কিভাবে রুম থেকে শাহিন গেল সেখানে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া না গেলেও শাহিনের পায়ে রয়েছে সেই দিনের সেই ক্ষতের কিছু চিহ্ন, আর তার সারা জীবনের সাথে সেই জায়গায় মেশানো আজীবনের কিছু ভয়। ঘটনা শেষ করে রাতের ট্রেনের বগির আলোতে তিনি পায়ের ক্ষত স্থানগুলো দেখালেন আমাকে। আমার ভেতরেও একটা ভয়ের স্রোত বয়ে গেল। এই মানুষটার সাথে সেই ঢাকা থেকে আসলাম আমি পাশাপাশি বসে। তাকে একবার অনুরোধ করলাম আমার সাথে ছবি তুলতে, কিন্তু তিনি রাজি হলেন না। এমন মানুষকে আসলে জোর করা যায় না। তবে ঘটনা শেয়ার করতে চাইলে তিনি তা প্রকাশ করতে বললেন। কখন সময় কেটে গেল গল্পে বুঝতেই পারলাম না। ভোর 6টার কিছু পরে ট্রেন এসে থামল বনপাড়া রেল স্টেশনে। আমি কাঁধে ব্যাগ নিয়ে তাকে বিদায় জানিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। মুক্ত বাতাসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাবলাম, কত মানুষের কত বিচিত্র সব ঘটনা, কতগুলোই বার আমরা জানি। আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই মাথায় তখন আসে না যখন সামনে বসে এমন উপলব্ধি করা যায় কারো জীবনের তিক্ত সত্য অভিজ্ঞতা। একটা হুইসেল দিয়ে ট্রেন চলে গেল অচেনা সেই গন্তব্যে, লালমনিরহাটের দিকে। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক দিন শেয়ার করতে পারিনি ব্যক্তিগত কিছু কারণে। অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা জমা হয়েছে আমার কাছে।